very warm welcome. Today's topic is cyclotron and welcome to my channel SS Academy of Physics. আজকের টপিক যেটা পড়বো সেই টপিকটা হচ্ছে সাইক্লোট্রন। সাইক্লোট্রন কি জিনিস? সাইক্লোট্রন হচ্ছে একটা ডিভাইস, যে ডিভাইসটা চার্জ পার্টিকেলকে অনেক হাই এনার্জিতে অ্যাক্সেলারেট করে, মানে তার স্পিডকে প্রচণ্ড বাড়ানো হয়, একটা হিউজ ভ্যালুতে বাড়ানো হয়। ঠিক আছে, অর্থাৎ একটা পার্টিকেলকে প্রচণ্ড জোরে দৌড় করানো হয়। যে যন্ত্রের সাহায্যে সেটা করা হয় সেই যন্ত্রটার নাম হচ্ছে সাইক্লোট্রন। এখন জানবো সাইক্লোট্রনের বেসিক প্রিন্সিপাল কি, সাইক্লোট্রন কীভাবে কাজ করে। প্রথমত একটু জেনে নিই, চার্জ পার্টিকেল বলতে আমরা কোন কোন পার্টিকেলকে বুঝি। দেখো এখানে লেখা আছে ডিভাইস ইউজ টু অ্যাক্সেলারেট চার্জ পার্টিকেল, প্রোটনস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রোটনস, ডিউট্রনস অ্যান্ড আলফা পার্টিকেলস। তাদের আমরা কী করি? অ্যাক্সেলারেট করি টু এ ভেরি হাই এনার্জি অর স্পিড, অনেক হাই এনার্জি অর স্পিডে আমরা এটাকে অ্যাক্সেলারেট করি। এটাই হচ্ছে আমার সাইক্লোট্রনের কাজ। বেসিক প্রিন্সিপাল কি? দেখো 1 নম্বর প্রিন্সিপাল কি লেখা আছে, বেসিক প্রিন্সিপাল সেটা কি লেখা আছে বেসিক প্রিন্সিপালে, দ্য চার্জড পার্টিকলস অর্থাৎ আহিত কণা আর মেড টু পাস অর্থাৎ পাস করানো হয় থ্রু অ্যান ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ ই ফর ইলেকট্রিক ফিল্ড এন্ড নাম্বার অফ টাইমস এগেন অ্যান্ড এগেন। কপি করে নাও, এটা বেসিক প্রিন্সিপাল। অর্থাৎ আমি যদি কোনো চার্জ পার্টিকেলকে অ্যাক্সেলারেট করতে চাই তাহলে আমি কি করব? আমি ইলেকট্রনটাকে, বারবার ইলেকট্রন বলছি, এখানে কিন্তু ইলেকট্রন লেখা নেই, এর পিছনে একটা কারণ আছে, আমরা পরে আলোচনা করব। এখানে কিন্তু ইলেকট্রন বলবো না। চার্জ পার্টিকেলকে অ্যাক্সেলারেট করব ঠিকই, কিন্তু ইলেকট্রন ইজ নট ইনক্লুডেড ইন দিস পার্টিকেল বিকজ ইলেকট্রন ক্যান নট বি অ্যাক্সেলারেটেড বাই সাইক্লোট্রন। মানে আমরা ইলেকট্রনকে সাইক্লোট্রন দিয়ে অ্যাক্সেলারেট করতে পারি না, সেই কারণে এখানে ইলেকট্রন লেখা নেই। ঠিক আছে, তো এবার প্রশ্ন হচ্ছে যে কোনো চার্জ পার্টিকেলকে যখন আমি অ্যাক্সেলারেট করব তা সেখানে আমার লাগবে একটা ইলেকট্রিক ফিল্ড আর লাগবে ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড দিয়ে কি করব? চার্জ পার্টিকেলকে বারবার অ্যাক্সেলারেট করব। ইলেকট্রিক ফিল্ড দিয়ে আমরা কি করতে পারি? সাপোজ এখানে একটা পজিটিভ প্লেট রাখো, এখানে একটা নেগেটিভ প্লেট রাখলাম, সো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো। এবার যদি আমি এর মধ্যে একটা চার্জ পার্টিকেলকে ছেড়ে দিই, প্লাস কিউ চার্জকে, সে তো এদিকে দুম করে দৌড় লাগাবে না? অর্থাৎ দুম করে দৌড় লাগাবে কেন? কারণ এই ইলেকট্রিক ফিল্ডটা, এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা প্রডিউস হবে, সেই ইলেকট্রিক ফিল্ডটা এই চার্জটার উপর একটা ফোর্স অ্যাক্ট করবে, এবং ফোর্স অ্যাক্ট করলে ভেলোসিটি বাড়ে। এবার এখানে দেখো কি লেখা আছে, আর মেড পাস থ্রু অ্যান ইলেকট্রিক ফিল্ড। এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে আমি চার্জটাকে পাস করাবো এ নাম্বার অফ টাইমস, ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টার্মস, এগেন অ্যান্ড এগেন, অর্থাৎ একবার না, বারবার ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে পাস করাতে হবে, একবার নয়, বারবার পাস করালে বারবার একটা ইলেকট্রিক্যাল পুশ মানে একটা ঠেলা, একটা ফোর্স অ্যাক্ট করবে পার্টিকেলটার উপর, ফলে তার ভেলোসিটি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে থাকবে, করতে একটা ভেরি হাই ভ্যালুতে গিয়ে পৌঁছাবে। দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল। কিন্তু শুধু ইলেকট্রিক ফিল্ড দিয়ে আমি একটা চার্জ পার্টিকেলকে একটা হাই ভেলোসিটিতে অ্যাক্সেলারেট করতে পারি না। ইলেকট্রিক ফিল্ডের পাশাপাশি আর একটা ম্যাগনেটিক ফিল্ড লাগে, যে ম্যাগনেটিক ফিল্ডটা ওই ইলেকট্রনকে গোল করে ঘোরায়। সেই কারণে সেকেন্ড প্রিন্সিপালে দেখো আমরা কি লিখেছি, দ্য পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড, বি ফর ম্যাগনেটিক ফিল্ড। পারপেন্ডিকুলার কেন? পার্টিকেলটা যে মোশনে থাকবে, যে ডিরেকশানে মোশন মানে মুভ করবে পার্টিকেলটা, চার্জ পার্টিকেলটা, তার সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশানে ম্যাগনেটিক ফিল্ড থাকবে। অর্থাৎ পার্টিকেলটার ভেলোসিটি যেদিকে থাকবে তার সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ডটা থাকবে। সেই কারণে আমি অলরেডি এখানে লিখেই দিয়েছি, দ্য পারপেন্ডিকুলার ফিল্ড বি থ্রোজ দ্য চার্জ পার্টিকেল, অর্থাৎ যে পার্টিকেলটাকে অ্যাক্সেলারেট করবো সেই পার্টিকেলটাকে কি করবে? ইনটু এ সার্কুলার অরবিট, মানে ওই চার্জ পার্টিকেলকে গোল করে ঘুরিয়ে দেবে, তাই তো? আর এখানে খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ গোল করে ঘোরানো মানে সেটা অবশ্যই ইউনিফর্ম সার্কুলার মোশন হবে। এবার এই ইউনিফর্ম সার্কুলার মোশনের একটা ফ্রিকোয়েন্সি থাকবে, সেই ফ্রিকোয়েন্সিটা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট অফ আর অ্যান্ড ভি হবে। আর মানে কি? রেডিয়াস। ভি মানে কি? স্পিড। আর মানে কি? রেডিয়াস। ভি মানে স্পিড। আর কার রেডিয়াস? পার্টিকেলটা যে গোল করে ঘুরছে, মানে পার্টিকেলটাকে গোল করে ঘোরাতেও হবে, তো এই গোল করে ঘুরলে তার যে রেডিয়াস, সেই রেডিয়াসটাকে আমরা বলবো আর। স্পিড কি? ভি। ওকে, এই ভিটা হচ্ছে পার্টিকেলটার স্পিড।
এবার এই দুটো প্রিন্সিপালকে কাজে লাগিয়ে আমরা সাইক্লোটন ওয়ার্ক করাই, সাইক্লোটনকে ওয়ার্ক করাই মানে কাজ করাই। বোঝা গেল না? বোঝা গেল না? এই দুটো বেসিক প্রিন্সিপাল। এবার এই দুটো বেসিক প্রিন্সিপাল দিয়ে আমরা কিভাবে সাইক্লোটনকে মানে কাজ করাই সেটা আমাদের এর পরবর্তী পর্যায়ে আলোচনা করব। আপাতত এই আলোচনায় আমরা তাহলে কী শিখলাম? সাইক্লোটন হচ্ছে একটা যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে আমরা আহিত কণা অর্থাৎ চার্জ পার্টিকেলকে ত্বরান্বিত করতে পারি, অর্থাৎ অ্যাক্সেলারেট করতে পারি ভেরি হাই এনার্জিতে, মানে অনেক উচ্চ শক্তিতে ত্বরান্বিত করতে পারি। উচ্চ শক্তিতে ত্বরান্বিত করা মানে তার স্পিড অনেক বেশি হাই হবে। হলো। সেকেন্ড যেটা বলার ছিল যে এখানে ইলেকট্রন কিন্তু সাইক্লোটন দ্বারা ত্বরান্বিত হবে না, মানে এখানে সাইক্লোটনে ইলেকট্রন ইউজ করা যাবে না। কেন যাবে না পরে আলোচনা করব। তারপরে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। বেসিক প্রিন্সিপালে আমরা বললাম যে চার্জ পার্টিকেলটাকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে বারবার পাস করাতে হবে যাতে করে তার স্পিডটা বাড়ে। এটা একটা প্রিন্সিপাল। সেকেন্ড প্রিন্সিপাল, একটা পারপেন্ডিকুলার ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড লাগবে যেটা পার্টিকেলটাকে গোল গোল করে ঘোরাবে, এবং এই যে ঘুরছে, এই যে ইউসিএম ইউনিফর্ম সার্কুলার মোশন, এর যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ রেডিয়াস, ইন্ডিপেন্ডেন্ট অফ স্পিড হবে। দ্যাটস অল। ওকে, এবার আমরা চলে আসবো সাইক্লোটন ডিভাইসটা কীরকম তৈরি বা কীভাবে তৈরি। তো প্রথম একটা কথা বলি, সাইক্লোটনের বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের সাইক্লোটনে যেটা লাগে সেটা হচ্ছে একটা সেমি লাইক দিস, এইটা লাগে, এইটা, এই যে এইটা, এই জিনিসটা, এরকম জিনিস লাগে, দেখাচ্ছি আমি। জিনিসটা হচ্ছে এরকম টাইপের মেটালিক, এটা হচ্ছে মেটালিক ওকে, হলো মেটালিক মানে ধাতব তৈরি, হলো মানে ভিতরটা ফাঁপা, এরকম হাফ সেমি সার্কুলার সিলিন্ডার লাগে। তো এই হাফ সেমি সার্কুলার সিলিন্ডারগুলোকে আমরা বলি ডিস। এটাকে D1, এটাকে D2 নাম দিয়েছি। দেখো এখানে এটা হচ্ছে D1, এটা হচ্ছে D1, এটা হচ্ছে D1, আর এটা হচ্ছে D2। দিস ইজ D2। এই দুটো, এটা D1, এটা D2। তো এটা কি? একটা মেটাল দিয়ে তৈরি একটা বাক্সের মতো, ভিতরটা ফাঁপা থাকবে। বাক্সর আকৃতিটা কেমন থাকবে? আকৃতি থাকবে এরকম। এটা হচ্ছে আকৃতিটা ডি এর মতন, সেই কারণে একে ডি বলা হয়। ঠিক আছে? কি দিয়ে তৈরি? মেটাল দিয়ে তৈরি, ফাঁপা, ভিতরটা ফাঁপা, মানে বাক্সর মতো। এর ভিতরটা কিন্তু ফাঁপা, দেখতে এখানে ডায়াগ্রামটা দেওয়াই আছে। ওপর দিয়ে দেখলে এরকম দেখা যাবে, ওপর দিয়ে যদি দেখো তাহলে এটা দেখবে। ওকে, ক্লিয়ার? তো এই ডি মেটাল দিয়ে তৈরি, এবং এই ডি এর সঙ্গে একটা অসিলেটর কানেক্ট করা থাকে। অসিলেটর, এটাকে বলা হয় এসি সোর্স কানেক্ট করা থাকে। দেখো এখানে দেখানো আছে, দেখো HF অসিলেটর মানে হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর কানেক্টেড থাকে এখানে। এবার হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর কানেক্টেড থাকে মানে কি? হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর, আচ্ছা আমি এটা একটু মুছে নিই। হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর কানেক্টেড মানে কি, ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। এটা খুব ইম্পর্টেন্ট, এই কনসেপ্টগুলো। ছোট কনসেপ্টগুলো শিখতে তারপরে আর আমরা বড় কনসেপ্টে গিয়ে পৌঁছাই। তো এখানে ছোট কনসেপ্ট মানে এই যে ডি দুটো নিলাম, এরকম একটা ডি, সরি এখানে একটা ডি, এটা D1, এটা D2, এর সঙ্গে আমি একটা এসি সোর্স লাগিয়ে দিয়েছি। এই এসি সোর্সটা কাজ হচ্ছে, আমি যে বললাম না একটু আগে যে কোনো একটা চার্জকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বারবার নিয়ে যেতে হবে, তবে তার স্পিড বাড়বে, ঠিক কি না? তো এখানেই এই ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এই সোর্সটা প্রোভাইড করবে, মানে সাইক্লোটন ডিভাইসটাতে ইলেকট্রিক ফিল্ড প্রোভাইড করবে এই এসি সোর্সটা বা HF অসিলেটর। এই এসি সোর্সটা কি করে, একবার এইটাকে পজিটিভ করে, একবার এটাকে নেগেটিভ করে। মানে এসি অল্টারনেটিং সোর্স মানে কি, প্রথমত পোলারিটি চেঞ্জ হয় সব সময়, অলওয়েজ। যেমন আমাদের ধরো লোকাল যে ইন্ডিয়ায় যে আমাদের ডোমেস্টিক হাউসে যে সাপ্লাই থাকে এসি, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। তার মানে 1 সেকেন্ডে 50 বার পোলারিটি চেঞ্জ হয়, 1 সেকেন্ডে 50 টাইমস পোলারিটি চেঞ্জেস হয়। তাহলে এখানে এসি সোর্স যেখানে লাগানো আছে এটাকে আমরা এই হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর বলছি। তো এই হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর মানে এখানে 50 হার্টজের এসি সোর্স লাগানো থাকে না, হাই ফ্রিকোয়েন্সি থাকে, ওর থেকে অনেক হাই ফ্রিকোয়েন্সি অসিলেটিং থাকে। সেই অসিলেটর মানে এসি সোর্স প্রোভাইড করে, যে ভোল্টেজ যা কারেন্ট
অল্টারনেট করে মানে তার পোলারিটি চেঞ্জ হয়। আমি বুঝাচ্ছি, সেটা হচ্ছে এখানে যে এসি সোর্সটা আছে, এই এসি সোর্সের জন্য প্রথমে, এটা তো মেটালের তৈরি, তো প্রথমে এখানে পোটেনশিয়াল পজিটিভ হয়, এখানে নেগেটিভ হয়, পরক্ষণে এটা আবার পজিটিভ হয়, এটা নেগেটিভ হয়, ঠিক আছে, এইভাবে চলতে থাকে, এটা আবার নেগেটিভ হয়, এটা পজিটিভ হয়, চলতে থাকে, মানে পোলারিটি চেঞ্জ করতে থাকে। তো পোলারিটি চেঞ্জ করতে থাকে এবং ফ্রিকোয়েন্সি অনেক হাই। মানে এখানে এই যে সোর্সটা আছে, এই সোর্সটা এই দুটো ডি এর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করে। সাপোজ এটা যদি পজিটিভ, এটা যদি নেগেটিভ হয়, ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করে এরকম। এবং ইলেকট্রিক ফিল্ডটা এই মুহূর্তে এটা পজিটিভ, এটা নেগেটিভ, তো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইদিকে আছে। পর মুহূর্তে এটা যখন পজিটিভ হবে, এটা তখন নেগেটিভ হয়ে যাবে, পোলারিটি চেঞ্জ হবে, কারণ এসি কানেক্টেড, তখন এর ডিরেকশনটা এদিকে হয়ে যাবে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। তার মানে কী হবে, এখানে একটা অল্টারনেটিং ইলেকট্রিক ফিল্ড কাজ করে, এই দুটো ডি এর মাঝখানে, ঠিক আছে। এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যেই যখন চার্জ থাকবে, তখনই চার্জটার ওপর একটা ফোর্স অ্যাপ্লাই হবে এবং চার্জটা মুভ করতে শুরু করবে। এই হচ্ছে ফার্স্ট আইডিয়া। তাহলে আমরা কি পড়লাম, ডি সম্পর্কে জানলাম। ডিটা কি, একটা মেটালিক হলো হাফ সেমিসার্কুলার সিলিন্ডার, মেটাল দিয়ে তৈরি, হলো, ফাঁকা, এবং এরকম হাফ ডি এর মতন দেখতে। এবং সিলিন্ডার কেন বলছি, এই যে একটুখানি উইথ আছে, ঠিক আছে। এইটা হচ্ছে এর কাজ। ডিটা কার সাথে কানেক্টেড থাকবে, একটা হাই ফ্রিকোয়েন্সি অসিলেটরের সঙ্গে কানেক্টেড থাকবে। হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর কী করবে, হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর একে একটা ইলেকট্রিক ফিল্ড প্রোভাইড করবে, এবং সেই ইলেকট্রিক ফিল্ডটা অল্টারনেটিং হবে, বারবার চেঞ্জ হবে পোলারিটি, এই যে মাইনাস প্লাস প্লাস মাইনাস, তারও একটা ফ্রিকোয়েন্সি থাকবে। এই অল্টারনেটিং কারেন্ট যেটা, এসি যে সোর্স, যেটা কারেন্ট বলছি, এসি যে সোর্স ভোল্টেজ, সেই এসি ভোল্টেজটার একটা নিজস্ব ফ্রিকোয়েন্সি থাকে। সে 1 সেকেন্ডে ধরো আমি কথা বলছি, ফ্রিকোয়েন্সি 100 হার্টজ, তার মানে 1 সেকেন্ডে এই পোলারিটিটা 100 বার চেঞ্জ হবে। ওকে, সো ইট ইজ এ ভেরি সিম্পল, মানে এটা পজিটিভ নেগেটিভ এইরকমভাবে চেঞ্জ হতে থাকবে। তো এটা হচ্ছে গেল, তার মানে এই এসি সোর্সের একটা ফ্রিকোয়েন্সি থাকবে। আচ্ছা, সেই ফ্রিকোয়েন্সিতে ইলেকট্রিক ফিল্ডটা থাকবে এর মধ্যে। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি একটু মিস করে যাচ্ছিলাম, সেটা হচ্ছে এই যে ডিটা আছে না, এই ডিটা তো মেটালের তৈরি, ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু এই মাঝখানটায় থাকবে, মানে এখানে থাকবে ইলেকট্রিক ফিল্ডটা। ওকে, এখানে ইলেকট্রিক ফিল্ডটা মাঝখানটায় থাকবে। এইখানে কি ইলেকট্রিক ফিল্ড থাকবে, এর ভিতরে ইলেকট্রিক ফিল্ড কিন্তু জিরো হবে। এর ভিতরে কি হবে, ইলেকট্রিক ফিল্ড জিরো হবে। এই ডিটার ভিতরে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে, এই ডিটার ভিতরে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে। কেন, কারণ ফাঁপা মেটালিক যে কোনো জিনিসের ভিতরে, অভ্যন্তরে, উইদিন দ্য ফাঁপা হলো যে কোনো মেটালিক তৈরি কোনো হলো কনফিগারেশনের ভিতরে যদি আমি চলে যাই, মানে একটা ভ্যাকুয়াম টাইপের রয়েছে, হলো মানে তো ভ্যাকুয়াম, মানে একটা হলো মানে ওখানে ভিতরে ফাঁকা, তো সেখানে সবসময় ইলেকট্রিক ফিল্ড জিরো হয়। কেন, মেটাল দিয়ে ঘেরা কোনো হলো পোর্শন জায়গার ভিতরে, অভ্যন্তরে ইলেকট্রিক ফিল্ড জিরো হয়। এটাকে কি বলে, এটাকে ফিজিক্সের ভাষায় বলে ইলেকট্রিক শিল্ডিং। এটা আমরা কোথায় পড়েছি, গসেস লতে পড়েছি, ঠিক আছে, গসেস থিওরেমে পড়েছি। তো এইটুখানি অংশে, এই ডি অংশটা ইলেকট্রিক ফিল্ডের কোনো ভূমিকা নেই। এই ডি অংশটার মধ্যে, মানে উইদিন দ্য ডি অংশ, দেয়ার ইজ নো ভূমিকা অফ ইলেকট্রিক ফিল্ড, মানে কোনো রকম ইলেকট্রিক ফিল্ডের ভূমিকা নেই। কিন্তু এর ইলেকট্রিক ফিল্ডটা এই মাঝখানে কাজ করে, এই মাঝখানটায়, ঠিক আছে, এই মাঝখানটায় ইলেকট্রিক ফিল্ডে কাজ করে, মাঝখানটা। ওকে, এই মাঝখানে ফাঁকা জায়গাটা ইলেকট্রিক ফিল্ড কাজ করে। আর ইলেকট্রিক ফিল্ডের নেচার কেমন, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, একবার পজিটিভ, একবার নেগেটিভ, একবার পজিটিভ, একবার নেগেটিভ, এইভাবে চেঞ্জ হতে থাকে। এইবার আমি কি বলেছি, পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড লাগবে, ইলেকট্রিক ফিল্ডের গল্প হয়ে গেল। এবার দেখো এই ডি, যেটা ডি বলা হচ্ছে, এই ডিটাকে আমরা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি। এখানে দেখতে পাচ্ছ ওপরে একটা নর্থ পোল আছে, নিচে একটা সাউথ পোল আছে, এবং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা ওপর থেকে নিচের দিকে দেখানো আছে। এটা ঠিক ওপরে আর নিচে একটা পাওয়ারফুল ম্যাগনেট রাখা হয়, এবং অর্থাৎ একটা পাওয়ারফুল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এই ডিটাকে রাখা হয়। এই ডিটাই কিন্তু আসল, এই ডিটাই হচ্ছে আসল সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। মানে যে চার্জটাকে তুমি অ্যাক্সেলারেট করবে, সেটা এই ডি এর মধ্যেই অ্যাক্সেলারেট হবে, সেটা আমরা আলোচনা করছি আস্তে আস্তে, ধীরে ধীরে। ওকে, তো প্রথমে তাহলে এই ডি এর গল্প হয়ে গেল। ডি এসির সাথে কানেক্টেড, পোলারিটি চেঞ্জ হচ্ছে, আরও অনেক কিছু আমরা শিখলাম। এবার আমরা শিখবো যে ম্যাগনেটিক ফিল্ড কীভাবে আমরা অ্যাপ্লাই করব। ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করবো হচ্ছে, এখানে একটা নর্থ পোল, এখানে একটা সাউথ পোল, ঠিক তার মাঝখানে ডিটাকে রাখবো, মানে D1 আর D2। এটা হচ্ছে D1 আর এটা হচ্ছে D2। এই D1 আর D2কে ঠিক কোথায় রাখবো, ম্যাগনেটিক ফিল্ডের ঠিক মাঝখানে। ওকে, এবার ম্যাগনেটিক ফিল্ডের যদি মাঝখানে আমি D1 আর D2কে রাখি, ধরো সাপোজ এইটা হচ্ছে D1, এটা হচ্ছে D2, এইভাবে রাখলাম, ঠিক আছে, এইভাবে আছে দুজন। ওপরে থাকবে একটা সাউথ পোল আর নিচে থাকবে নর্থ পোল, বা ওপরে নর্থ পোল, নিচে সাউথ পোল। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কী হবে, এরকম হবে, অর্থাৎ ডি এর সঙ্গে পারপেন্ডিকুলার। ক্লিয়ার কনসেপ্ট?
তো ম্যাগনেটিক ফিল্ডটা থাকবে এদিকে, আর ডিটাকে আমি এদিকে রেখেছি। তার মানে কি ডি এর মধ্যে দিয়ে আমি কারেন্ট মানে ইলেকট্রন না, যে কোনো চার্জ পার্টিকেলকে আমরা মুভ করাবো। ঠিক আছে, এই ডি এর মধ্যে দিয়ে চার্জ পার্টিকেলকে মুভ করাবো, তার সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডটা 90 ডিগ্রি করে থাকবে। চলো এবার দেখো চার্জ পার্টিকেলকে মুভ করাবো। তা চার্জ পার্টিকেল কোথায় পাবো? দেখো এখানে একটা পুটকি মতন আছে, দেখতে পাচ্ছ? এই যে পুটকি, এই পুটকিটাকে আমরা বলবো হচ্ছে সোর্স অফ প্রোটন, মানে চার্জ পার্টিকেলের সোর্স অফ প্রোটনস। এবার তুমি আমাকে বলতে পারো সোর্স অফ প্রোটনস কেন? অ্যাকচুয়ালি সাইক্লোট্রন যন্ত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রোটন ব্যবহার করি, সেটা আমরা পরে আলোচনা করবো। প্রোটনটা ঘুরিয়ে নিউক্লিয়াসকে ধাক্কা মারতে হয়। তো এখানে কি হয়, এই পুটকি জায়গাটা অর্থাৎ এই দুটো ডি এর ঠিক মাঝখানে এই যে এটা, এই জায়গাতে একটা সোর্স থাকে, মানে একটা পয়েন্ট সোর্স থাকে যেখান থেকে প্রোটন ইনজেক্ট হয়, মানে বেরোতে থাকে, প্রোটন বেরোতে থাকে। ক্লিয়ার? মোটামুটি ক্লিয়ার। এবার এই প্রোটনটা কি হয়, বেরিয়ে এইখানে কিন্তু প্রোটনটা বেরিয়ে গোল করে ঘুরতে থাকে, এইভাবে ঘুরতে থাকে। কেন ঘুরতে থাকে আমি আলোচনা করে দেবো। ঠিক আছে, ঘুরে এই যে ফাঁকা আছে, এই ফাঁকা উইন্ডোর জায়গাটা দিয়ে বেরিয়ে গিয়ে টার্গেটকে ধাক্কা মারে, এই হচ্ছে ফান্ডা। তো তার এবার আমরা একটু আলোচনা করে নিই যে এইখানটা প্রোটনটা যেই বেরোলো তারপর কি হলো, তারপর গোল করে ঘুরছে কেন, এবং ঘুরতে 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 বড় রেডিয়াসটা বড় হচ্ছে কেন, একটু আলোচনা করে নিই। প্রথমত একটা জিনিস জেনে রাখতে হবে, এই যে ইলেকট্রনটা গোল করে ঘুরছে এর পিছনে কারণ কি? লোরেন্স ফোর্স। এবং এটা আমরা লোরেন্স ফোর্স পার্ট 3-তে পড়েছি। ঠিক আছে, অর্থাৎ একটা পার্টিকেল গোল করে কেন ঘোরে? ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে যদি কোনো চার্জ পার্টিকেল মুভ করে, তাহলে সে সার্কুলার পাথে ঘুরতে থাকে। সার্কুলার পাথে ঘুরতে থাকে কেন না? তার ম্যাগনেটিক ফোর্স সেন্টিপিটাল ফোর্সকে প্রোভাইড করে, ফলে ইউনিফর্ম সার্কুলার মোশন পারফর্ম করে। দেখে নাও এখানে এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। এইবার এই ম্যাগনেটিক ফোর্সটা কি হয়, সেন্টিপিটাল ফোর্সের সঙ্গে ইকুয়াল হয়ে যায়, এবং সেখান থেকে আমরা সলভ করলে এখানে রেডিয়াস পেয়ে যাব। যে রেডিয়াসে গোল করে ঘোরে, মানে কোনো একটা পার্টিকেল, মানে একটা ধরি প্রোটন, সেটা গোল করে ঘুরছে, তার রেডিয়াসটাকে আমরা আর ধরলাম আর স্পিডটাকে ভি ধরলাম, তাহলে সেক্ষেত্রে আমি আর = এটা লিখতে পারি। এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, তাই আমি এখানে আর কিছু আলোচনা করার কোনো স্কোপ আমার কাছে আমি রাখছি না। তার কারণ এখানে এই আলোচনাটা আবার একই আলোচনা বারবার করা হয়ে যাবে। তোমরা যদি মনে হয় যারা কেউ জানো না, তারা আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও, দেখবে এখানে ইন ডিটেল আলোচনা করা আছে। তারপরে দেখো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটাই হচ্ছে মেন। এটা কার ফ্রিকোয়েন্সি? ওই যে ইলেকট্রনটা গোল গোল করে ঘুরছে তার তো একটা ফ্রিকোয়েন্সি থাকবে। এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি বলি। দেখো কি আছে, QB/2πm। দ্যাট ইজ, এই দুটো ফর্মুলা হচ্ছে বেসিক থিওরিটা। অর্থাৎ কেন গোল করে ঘুরছে ইলেকট্রনটা, সেখান থেকে আমরা রেডিয়াসের এক্সপ্রেশনটা পাচ্ছি, এবং সেখান থেকে এটা বলতে পারছি R ডাইরেক্টলি প্রপোর্শনাল টু B। দেখতেই পাচ্ছ M, Q, B এগুলো কনস্ট্যান্ট, তো R ডাইরেক্টলি প্রপোর্শনাল টু B, মানে V বাড়লে অর্থাৎ স্পিড বাড়লে রেডিয়াস বাড়বে। আর ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে দেখো এখানে রেডিয়াস আর ভি কিছুই নেই, তার মানে এখানে যে প্রিন্সিপালটা আমরা বলেছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট অফ আর ভি, তো সেটা এখানে পালিত হচ্ছে। এই হচ্ছে গল্প। ঠিক আছে, এটা হচ্ছে থিওরি। এবার যে ইলেকট্রনটা গোল করে ঘুরবে কেন, সেটা একটু আলোচনা করি। সেটা অবশ্যই ঘুরবে, গোল করে ঘোরার পিছনে কারণ অবশ্যই হচ্ছে, জেনে রাখবে যে লোরেন্স ফোর্স, ম্যাগনেটিক ফিল্ডের যে ফোর্সটা আছে, ম্যাগনেটিক লোরেন্স ফোর্স, সেই ফোর্সটার জন্য গোল করে ঘোরে। আর তার স্পিড বাড়ছে কেন? স্পিড বাড়ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য। ঠিক আছে, তার স্পিডটা ইলেকট্রিক জন্য বাড়ে। এবার আমরা এটাকে ইন ডিটেল আলোচনা করি, ব্যাপারটা কি হয়। সাপোজ এইখানে দেখতে পাচ্ছ সবাই, এই জায়গাটা, এটা হচ্ছে সোর্স অফ প্রোটন, মানে প্রোটনটা সোর্স থেকে প্রোটনটা বেরোচ্ছে। ঠিক আছে, সাপোজ ধরো, আর এইটা হচ্ছে D1 আর এটা হচ্ছে D2, এর পোলারিটি কি হয়, সবসময় চেঞ্জ হয়, তার একটা ফ্রিকোয়েন্সি আছে। পোলারিটি চেঞ্জ হওয়ার একটা ফ্রিকোয়েন্সি আছে, ভালো করে মাথায় রাখবে। ফ্রিকোয়েন্সি আছে মানে এটা একবার পজিটিভ হয়, এটা নেগেটিভ, এটা একবার নেগেটিভ হয়, এটা পজিটিভ, আবার এটা নেগেটিভ হয়, এটা পজিটিভ, আবার এটা পজিটিভ হয়, এটা নেগেটিভ, এইভাবে অল্টারনেট করতে থাকে। এবার কি হচ্ছে, এই সোর্স যে আছে এখান থেকে প্রোটন বেরোয়। ঠিক আছে, ধর প্রোটনটা বেরোলো, যেই মাথাটা বেরোবে প্রোটনের, মানে বেরোবে, তখন সে কি দেখবে, D1 আর D2 দুটো মেটালিক সিলিন্ডার আছে, মানে এটাকে D, এটাকেও D, এটা D1 আর D2 দুটো মেটালিক সিলিন্ডার। এবার ধরো আমি আমার আলোচনার সুবিধার্থে ধরে নিচ্ছি যে পোলারিটি চেঞ্জ হতে হতে এই প্রোটনটা যেই বেরিয়েছে, D1টা হয়ে গেছে নেগেটিভ,
আর D2টা হয়েছে পজিটিভ। তাহলে কি হবে বলো? ধরো আমি প্রোটন, আমি বেরালাম, আমি ওই ফাঁক জায়গাটায় বেরালাম, বেরিয়ে আমার বাঁ পাশে দেখলাম D1 হচ্ছে নেগেটিভলি চার্জ আর ডান দিকে হচ্ছে পজিটিভলি চার্জ। মানে দেখো এদিকটা পজিটিভ চার্জ, এদিকটা নেগেটিভ চার্জ। কী হবে? প্রোটন তো নিজে পজিটিভ চার্জ, তাহলে ও কী করবে? D1-এর দিকে বেঁকে যাবে, এইরকম বেঁকে গেল, D1-এর দিকে বেঁকে যাবে, ঠিক বললাম? এইবার B1-এর দিকে যেই বেঁকে গেল, এই বেঁকে যাওয়ার পিছনে কারণ কিন্তু ইলেকট্রিক ফিল্ড, মানে একটা ইলেকট্রিক ফোর্স অ্যাক্ট করছে, সেই কারণে চার্জটা D1-এর দিকে বেঁকে যাচ্ছে। এবার D1-এর দিকে বেঁকে D1-এর মধ্যে যখন প্রবেশ করবে তখন কিন্তু ইলেকট্রিক ফিল্ডের কোনো ভূমিকা নেই, ইলেকট্রিক ফিল্ড 0। তখন ও কী করবে? তখন ম্যাগনেটিক ফোর্স এই চার্জ পার্টিকেলটাকে গোল করে ঘুরিয়ে দেবে। ওকে, গোল করে ঘোরাবে, ভালো করে এঁকে দিই, গোল করে ঘুরিয়ে দেবে। ওকে, এই চার্জ পার্টিকেলকে গোল করে ঘুরিয়ে নিয়ে আসবে, নিয়ে এসে এখানে নিয়ে আসবে। বোঝা গেল? প্রথমে সোর্স থেকে প্রোটনটা বেরোলো, বেরিয়ে দেখলো, মুখ বাড়িয়ে দেখলো যে D1টা নেগেটিভ চার্জ, তাহলে D1-এর দিকে বেঁকে গেল, বেঁকে D1 এই মেটালিক সিলিন্ডার ফাঁপা অংশটায় যেই ঢুকলো, ঢুকে এখানে ইলেকট্রিক ফিল্ড 0, ইলেকট্রিক ফিল্ডের কোনো অস্তিত্ব নেই। তখন ম্যাগনেটিক ফিল্ডের জন্য এই জায়গাটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য ও গোল করে ঘুরে গেল। এবং কেন ঘুরলো এই সব আলোচনা আমরা আগে করেছি। গোল করে ঘুরে যখন এই জায়গাটায় এলো প্রোটন, ঠিক এই মুখ থেকে বেরোবে, মানে এই মেটালিক পোর্শন D1 থেকে বেরিয়ে এই ফাঁকা জায়গাটায় আসবে, ঠিক সেই মুহূর্তে এর পোলারিটিটা চেঞ্জ হবে, হয়ে এটা হয়ে যাবে নেগেটিভ, এটা হয়ে যাবে পজিটিভ। আশা করি বোঝা গেল? তখন কি করবে? এইটাকে কী করবে? আবার টেনে নেবে, মানে আবার অ্যাট্রাক্ট করবে এই পজিটিভ নেগেটিভের দিকে, প্রোটন আবার অ্যাট্রাক্টেড হবে, হয়ে এইখানে পৌঁছাবে। এবার মজার ব্যাপারটা দেখো, এখান থেকে পার্টিকেলটা যখন এখানে ঢুকছে তখন তার ভেলোসিটি সাপোজ ধরো V1, এখানটাই লিখি V1 ফার্স্ট, এবং সে যখন এই বৃত্তাকার পথে ঘুরছে তখন কিন্তু তার স্পিড কমবে না, বাড়বেও না। কেন? ম্যাগনেটিক ফোর্স নো ওয়ার্ক ফোর্স হয়। ম্যাগনেটিক ফোর্স কোনো পার্টিকেলের ওপর কাজ করলে তার স্পিড বাড়েও না, কমেও না। ওকে, একই থাকে। কেন? কারণ নো ওয়ার্ক ফোর্স। শুধুমাত্র ম্যাগনেটিক ফোর্স কী করে? ডিরেকশান চেঞ্জ করায়। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা? সেই কারণে এখানে V1 স্পিড নিয়ে যদি ও ঢোকে তো এই V1 স্পিড নিয়েই ও ঘুরতে থাকবে, এবং এইখানে যখন আসবে তখন কিন্তু ও স্পিড V1ই হবে। কিন্তু এখান থেকে এখানে যেই যাবে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের মধ্য দিয়ে যেই পাস করবে, তখনই কিন্তু এর ভেলোসিটি হয়ে যাবে V2, বেড়ে যাবে। V1 থেকে এটা বেড়ে গিয়ে V2 হয়ে যাবে। ওকে, V1 থেকে বেড়ে V2 হবে। এবার এ V2 স্পিড নিয়ে ঘুরতে থাকবে। এবার দেখো এখানে কোথাও লেখা আছে, দেখেছো? আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্পিড, অর্থাৎ স্পিডকে যদি বাড়াই রেডিয়াস বাড়বে, তাহলে এই পার্টিকেলটার কী হচ্ছে? ভেলোসিটি বেড়ে যাচ্ছে, তাহলে সে বেশি রেডিয়াস নিয়ে, মানে তার রেডিয়াসটা বড় হয়ে যাবে, সে বড় সার্কুলার পাথ বরাবর ঘুরবে, তার মানে তার রেডিয়াসটা গেল বেড়ে। এবার এই পর্যন্ত ও V2 স্পিড নিয়েই গেল, গিয়ে আবার এখান থেকে এইখান থেকে যখন প্রোটনটা আবার ওই ফাঁকা জায়গাটা আসবে, সঙ্গে সঙ্গে এই পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে, হয়ে আবার নেগেটিভ এটা হয়ে যাবে, এটা পজিটিভ হয়ে যাবে। এবার ও এখান থেকে আবার অ্যাক্সেলারেটেড হয়ে এখানে ঢুকবে V3 স্পিড নিয়ে, তার মানে এর থেকে আরও বড় স্পিড, সে আবার এরকম গোল করে ঘুরে আবার এখানে আসবে, এখানে স্পিডটা V3 থাকবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে ব্যাপারটা? এবার আমি তোমাকে বলি, এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস নোট করার আছে। তুমি একটু মাথাটা ঠান্ডা করে ভাবো তো দেখি, যে মুহূর্তে প্রোটনটা D থেকে বেরিয়ে ইলেকট্রিক ফিল্ডে আসছে, সেই মুহূর্তে D এর পোলারিটিটা চেঞ্জ হচ্ছে, মানে অ্যাজ ইফ যেন এই এসি সিগন্যালটার সঙ্গে পার্টিকেলটার যে গোল করে ঘুরছে তার একটা ছন্দের একটা মিল আছে, একটা অদ্ভুত রিদিম আছে দুজনের মধ্যে, তাই না? মনে হচ্ছে না যে এই চার্জটা যেই D থেকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ঢুকছে, ঠিক সেই মুহূর্তেই এর পোলারিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক দেখো, এখান থেকে প্রোটন বেরোলো, D1 তখন নেগেটিভ, এখান থেকে ঘুরে এসে যেই এখান থেকে বেরোতে যাচ্ছে তখন এটা চেঞ্জ হয়ে গিয়ে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। আবার যখন এখান থেকে বেরিয়ে এইখানে এস থেকে আবার ডিপ রিজিয়ন থেকে ইলেকট্রিক ফিল্ডে আসছে, তখন আবার এটা নেগেটিভ হয়ে যাচ্ছে সামনেরটা। অর্থাৎ ডিগুলোর পোলারিটি চেঞ্জ করছে, আর পার্টিকেলটা যে গোল করে ঘুরছে তার একদম সেম রিদিমে ঘুরছে দুজনে, মানে দুজনের পরিবর্তন দুটো, চেঞ্জ দুটো কিন্তু এক ছন্দযুক্ত, একই ছন্দে রয়েছে দুজন। ঠিক আছে? একই ছন্দে থাকা মানে কি?
একই ছন্দে থাকা মানে হলো দুজনের ফ্রিকোয়েন্সি সেম, বোথ হ্যাভ দ্য সেম ফ্রিকোয়েন্সি, তা না হলে কিন্তু এটা কখনোই হবে না। তো আমি একটু লিখে দিই, এইটার ধরো এটার ফ্রিকোয়েন্সি ধরো নিউ 0, ঠিক আছে? তো আমি এখানে লিখে দিই, একটু না লিখলে হবে না, এটা বুঝলাম। ধরো এখানে যে এসি সোর্সটা এখানে ইউজ করা হচ্ছে, এইচএফ অসিলেটার যেটা ইউজ করা আছে, এইচএফ অসিলেটার, ঠিক আছে? নামটা শুনে ভয় পাওয়ার কিচ্ছু নেই, এটা একটা অল্টারনেটিং কারেন্ট সোর্স, ঠিক আছে? মানে সরি, ভোল্টেজ সোর্স, একই ব্যাপার। এটা হচ্ছে এসি সোর্স, সোজা কথা। তো এর একটা ফ্রিকোয়েন্সি থাকবে, সেই ফ্রিকোয়েন্সিটাকে নিউ 0 বলবো। আর এখানে যে ফ্রিকোয়েন্সি আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পার্টিকেলটা যে গোল গোল ঘুরছে তার ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সির সাথে এই ফ্রিকোয়েন্সিটাকে অবশ্যই সেম হতে হবে, সেম হলে তবে কিন্তু এই ছন্দটা মিলবে। যে এই প্রোটনটা যেই এখান থেকে এইখানটা আসবে, সঙ্গে সঙ্গে কিন্তু পোলারিটিটা চেঞ্জ হয়ে এটা নেগেটিভ হয়ে যাবে আর এটা পজিটিভ হয়ে যাবে। এবার এখান থেকে এখানে যখন আসবে, স্পিডটা যাবে বেড়ে V4 হয়ে যাবে, এই হাই স্পিড নিয়ে ঘুরে গিয়ে এখানে আসবে। এইখানটা যখন আসবে, এখানে কিন্তু আবার প্রোটনটা ডি থেকে আবার ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ঢুকছে, এই মাঝখানে ইলেকট্রিক ফিল্ডটা, তখন কিন্তু আবার স্পিডটা এটা আবার চেঞ্জ হয়ে গিয়ে এটা নেগেটিভ হয়ে যাবে, এটা পজিটিভ হয়ে যাবে। তখন আবার প্রোটনটা অ্যাট্রাক্টেড হবে হয়ে এইভাবে গোল করে ঘুরতে থাকবে, এইভাবে ঘুরতে থাকবে। আর আঁকছি না, এইভাবে ঘুরতে 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 বোঝা গেল না? বোঝা গেল না? গোল 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 করে ঘুরছে, এরকম গোল গোল করে ঘুরছে, গোল গোল করে ঘুরছে, গোল গোল করে ঘুরছে, গোল 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 ঘুরে এই, ঠিক আছে? ক্লিয়ার 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 আশা করি ক্লিয়ার হলো। এটা হচ্ছে দাগটা। এবার আমি বলে দিই, গোল করে ঘুরছে। এবার কেন গোল করে ঘুরছে এবং কেন রেডিয়াসটা বাড়ছে? কারণ স্পিড প্রতি মুহূর্তে বাড়ছে, স্পিড প্রতি মুহূর্তে বাড়ছে। এই যে স্পিড V1, তারপরে V2 হলো, V2 থেকে V3 হলো, V3 থেকে V4 হলো, প্রতি মুহূর্তে স্পিডটা বাড়ছে এবং প্রতি মুহূর্তে স্পিড বাড়লে তার রেডিয়াসটা বাড়তে থাকবে, তাই গোল করে রেডিয়াসটা বাড়ছে। বাড়তে 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 একদম সব থেকে ম্যাক্সিমাম রেডিয়াস যেটা, সেই রেডিয়াসে এসে আমরা এখানে, আমি জেনে রাখবি, এই যে তারটা আছে এই জায়গাটা একটা ডিফ্লেক্টিং প্লেট থাকে। এখানে কি থাকে? এখানে নেগেটিভ পোটেনশিয়াল দেওয়া একটা ডিফ্লেক্টিং প্লেট থাকে। ডিফ্লেক্টিং প্লেট কি থাকে? ডিফ্লেক্টিং প্লেট থাকে। এই ডিফ্লেক্টিং প্লেটটা নেগেটিভলি চার্জ দেওয়া থাকে। আর যে চার্জটা মুভ করছে সেটা প্রোটন। তো পজিটিভলি চার্জটা যখন যাচ্ছে, হঠাৎ করে এই ডিফ্লেক্টিং প্লেটে একটা নেগেটিভ চার্জ দিয়ে ওই প্রোটনটাকে টেনে এখান থেকে বার করে দেওয়া হয়। গোল করে ঘুরছিল, হট করে এখানে একটা নেগেটিভ পোটেনশিয়াল দিলে গোল করে ঘুরে এসে এই প্রোটনটা যখন এর কাছে আসবে তখন ওকে অ্যাট্রাক্ট করবে, করে এই পথ দিয়ে ওকে বার করে দেবে, প্রচণ্ড জোরে এসে টার্গেটকে ধাক্কা মারবে। কারণ যত ও ঘুরছে তত স্পিড বাড়ছে। আশা করি বোঝা গেল, সাইক্লোট্রনের গল্পটা বোঝা গেল, যে সাইক্লোট্রনের ক্ষেত্রে কি করে প্রোটনটা গোল গোল করে স্পিডটা বাড়ছে। দেখো এখানে গোল গোল করে ঘুরছে এবং তার স্পিডটা বাড়তে বাড়তে গিয়ে এই উইন্ডো দিয়ে, এটাকে উইন্ডো বলে, এই যে দেখতে পাচ্ছ এখানে ছোট্ট একটা ফাঁকা মতন অংশ, এখান থেকে সোজা গিয়ে এখানে টার্গেটকে ধাক্কা লাগছে, এটা হচ্ছে সেই ছোট্ট অংশটা, এখান থেকে প্রোটনটা গিয়ে টার্গেটকে ধাক্কা মারছে। আশা করি বোঝা গেল। কিন্তু আসল ব্যাপারটা এটা কিন্তু বুঝতে হবে, দুজনের ফ্রিকোয়েন্সি কেন সেম। এদের দুজনের ফ্রিকোয়েন্সি যে সেম হওয়া, এটাকে আমরা একটা কন্ডিশন বলি, এটাকে নোট করে রাখো, এটাকে বলে ম্যাগনেটিক রেজোনেন্স রেজোনেন্স কন্ডিশন। একদম লিখে রাখো, ম্যাগনেটিক রেজোনেন্স কন্ডিশন। ক্লিয়ার? দ্যাট ইজ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সাইক্লোট্রন, ঠিক আছে? দিস ইজ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ আ সাইক্লোট্রন। কী করে প্রোটনকে আমরা গোল গোল করে ঘোরাই। ক্লিয়ার? ওকে, চলো এবার আমরা যেগুলো শিখবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি অ্যাকোয়ার্ড বাই দ্য চার্জ পার্টিকেল। ওকে, ম্যাক্সিমাম এনার্জি অ্যাকোয়ার্ড বাই দ্য চার্জ পার্টিকেল। দেখা যাক কী করে শিখি ব্যাপারটা। ম্যাক্সিমাম এনার্জি মানে দেখো ব্যাপারটা খুব সোজা। যে পার্টিকেলটা গোল গোল করে ঘুরছে, যে পার্টিকেলটা যত ঘুরছে তত তার স্পিড বাড়ছে, ঠিক তো? কেননা প্রতি মুহূর্তে ও ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে পাস করছে, আর প্রতি মুহূর্তে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে বারবার পাস করলে কী হবে? একটা করে পুশ, একটা করে ঠেলা ফিল করছে, মানে একটা পুশ ফিল করছে ইলেকট্রিক ফিল্ড দিয়ে। ইলেকট্রিক ফিল্ড ওকে একটু একটু ঠেলে দিচ্ছে, আর কিছুই না। আর যত ঠেলছে তত স্পিডটা বাড়ছে, বাড়তে 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 ম্যাক্সিমাম যখন হবে, সব থেকে বেশি হবে যখন প্রোটনটার বা চার্জ পার্টিকেল বা প্রোটনটার স্পিড, তখন সেই চার্জ পার্টিকেলটা একদম কি হবে, এই যে ডিগুলো আছে না, ডিগুলোর গা ঘেঁষে যাবে, তাই না? গা ঘেঁষে যাবে, তাই তো? তো আমি বলতে পারি তখন এই সেন্টার থেকে তার ডিস্টেন্স যেটা হবে, রেডিয়াস যেটা হবে, মানে সব থেকে গোল করে ঘুরছে যেটা, সব ডিস্টেন্স থেকে তার রেডিয়াসটাকে আমরা R0 দেবো। মানে অর্থাৎ আমরা রেডিয়াস অফ ম্যাক্সিমাম
এনার্জাইজড লিখি, এনার্জাইজড কী সব লিখছি আমি, সরি, এনার্জাইজড পার্টিকেল কি হবে, ইজ ইকুয়াল টু রেডিয়াস অফ ডি হবে, তাই না? সব থেকে মানে শক্তিশালী যে প্রোটন বা চার্জ পার্টিকেলটা, তার রেডিয়াস কত হবে, সব থেকে বড় রেডিয়াস হবে, এবং সেটা পসিবল কি ডি এর যা রেডিয়াস তাই। তো এটাকে আমরা R0 ধরে নিলাম। ওকে, এটা R0 ধরে নিলাম। আমরা বার করছি কি ম্যাক্সিমাম এনার্জি। তো ম্যাক্সিমাম এনার্জি মানে কি, R0 ভ্যালু তো এটা দেখতেই পাচ্ছ। তো আমাকে ম্যাক্সিমাম এনার্জি মানে এখানে যেটা করতে হবে আমি বলে দিই, কিউ বি ভি, এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স, আর এটা হয়ে যাবে mv²/r0, দেখে নাও, তাই না? তো এটাকে ভিবি কেটে দিলাম, কেটে দিয়ে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে v ইজ ইকুয়াল টু QBr0/m, এটা দাঁড়াবে, দেখে নাও, v ইজ ইকুয়াল টু QBr0/m। আমি কি বার করতে চাইছি, আমি বার করতে চাইছি যে চার্জ পার্টিকেলটাকে আমি অ্যাক্সিলারেট করব তার ম্যাক্সিমাম এনার্জি। তো এটা হচ্ছে ভেলোসিটি, এটা ম্যাক্সিমাম রেডিয়াস হলে এটা ম্যাক্সিমাম ভেলোসিটি হবে, স্বাভাবিক। R0 হচ্ছে ম্যাক্সিমাম রেডিয়াস অ্যাকোয়ার্ড বাই দ্য চার্জ পার্টিকেল, কারণ এর বেশি রেডিয়াস হওয়া সম্ভব নয়, কারণ ডিটার রেডিয়াস যা সেটাই হচ্ছে R0। তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি মানে ম্যাক্সিমাম এনার্জি কত হবে, 12 mv² হবে। এর থেকে কি হতে পারে, তো এখানে 12 m/2 লিখলাম, ভি এর জায়গায় এটাকে পুট করলাম, এটা হবে QBr0/m তার স্কোয়ার। তাহলে এটা কি হলো, 12 m, আর এইদিকে একটা m কাটবে, এটা হয়ে যাবে Q²B²R0²/m, দ্যাট ইজ দ্য এক্সপ্রেশন। ওকে, ম্যাক্সিমাম এনার্জির এক্সপ্রেশন, চার্জ পার্টিকেলের ম্যাক্সিমাম এনার্জি হবে এটা। ওকে, ক্লিয়ার? চার্জ পার্টিকেলের ম্যাক্সিমাম এনার্জি কত হবে, এটা। তাহলে মোটামুটি আমরা সাইক্লোটনের টোটাল ব্যাপারের গল্পটা শিখে গেলাম, আর ম্যাক্সিমাম কতটা এনার্জি সে অ্যাচিভ করতে পারে সেটাও বার করে নিলাম। ম্যাক্সিমাম এনার্জিটা ডিপেন্ড করছে চার্জের ওপর এবং ম্যাগনেটিক ফিল্ডের ওপর, আর ডিটা কত বড় নিয়েছি তার ওপর। আর এটা তো কনস্ট্যান্ট, যে চার্জটা নেবো তার মাসটা তো কনস্ট্যান্ট থাকবে, এটাকে ধরেই এগোতে হবে। এইবার আমরা জানবো যে সাইক্লোটন তো যে ইনস্ট্রুমেন্টটা, সেই ইনস্ট্রুমেন্টটার এভরিথিং আমার জানা হয়ে গেল, কি এর কি কনস্ট্রাকশন, এর মধ্যে দিয়ে চার্জ কীভাবে অ্যাক্সেলারেট হচ্ছে, পুরো কেন গোল করে ঘুরছে, সবই জানা হয়ে গেল। এইবার আমি জানবো সাইক্লোটন যন্ত্রটা বা মানে ইনস্ট্রুমেন্টটার কিছু লিমিটেশনস আছে, মানে কিছু জায়গায় এর কিছু খামতি আছে, তো এই খামতি বা লিমিটেশনস সেগুলো কি? এক নম্বর লিমিটেশন, যেটা সবাই কমন সেন্স দিয়ে আমরা বলতে পারি, যে পার্টিকেলগুলোর চার্জ নেই, ঠিক আছে, যে পার্টিকেলগুলোর চার্জ নেই, আমি পয়েন্ট করে দিচ্ছি। তো এক নম্বর পয়েন্টে আমরা লিখব যে পার্টিকেলগুলোর চার্জ নেই। সাপোজ যে পার্টিকেলগুলোর চার্জ নেই মানে যেমন নিউট্রন, ঠিক আছে, এক নম্বর যে অসুবিধা, যে পার্টিকেলগুলোর চার্জ নেই তাদের অ্যাক্সিলারেট করা যাবে না। অথচ নিউক্লিয়ার ফিজিক্সে আমার নিউট্রন বলে একটা চার্জ আছে, সেই চার্জটা আমার নিউট্রন পার্টিকেলটাকে অ্যাক্সিলারেট করা খুব প্রয়োজন আছে। সেই কারণে এক্ষেত্রে এটা একটা লিমিটেশন, কারণ নিউটনকে অ্যাক্সিলারেট করতে পারবো না, নিউটনের চার্জ নেই। কেন অ্যাক্সিলারেট করতে পারবো না? নিউটনের ওপর ইলেকট্রিক ফিল্ড ফোর্সও কাজ করবে না, ম্যাগনেটিক ফোর্সও কাজ করবে না, তাহলে ঘুরবে কী করে আর যাবে কী করে, স্পিড বাড়বে কী করে? এটা গেল একটা। দু নম্বর হচ্ছে ইলেকট্রনকে সাইক্লোটন দিয়ে অ্যাক্সিলারেট করা যায় না। কেন যায় না? সাইক্লোটন দিয়ে ইলেকট্রনকে কেন অ্যাক্সিলারেট করা যায় না? কারণ ইলেকট্রন তো খুব হালকা পার্টিকেল, তাকে যদি কিছুটা এনার্জি মানে লার্জ সাফিসিয়েন্ট এনার্জি যদি তাকে সাপ্লাই করা হয়, তাহলে তার ভেলোসিটিটা এত বেশি বেড়ে যাবে যে এই অসিলেটিং যে কন্ডিশনটা আছে, মানে এই ফ্রিকোয়েন্সির সঙ্গে যে রিদমিক সিঙ্কোনাইজেশন যেটা হবে সেটা থাকবে না, ইলেকট্রনটা তখন আউট অফ সিঙ্কোনাইজেশন হয়ে যাবে, ফলে ইট get out of the step of the oscillating field. So that is the problem, and that is the reason by that is why the electron cannot be accelerated through cyclotron. এটা একটা কারণ।
তিন নম্বর আর একটা লিমিটেশন আছে। 3 নম্বর লিমিটেশন হচ্ছে সব থেকে বড় সমস্যা হচ্ছে যে কোনো চার্জ পার্টিকেলকে যখনই মুভ করানো হয় না প্রচণ্ড জোরে, তাদের স্পিডটা লাইটের স্পিডের কাছাকাছি চলে যায়, ভীষণ কাছাকাছি ভ্যালু চলে যায়। এবার লাইটের স্পিড মানে হাই স্পিড নিয়ে যখন কোনো পার্টিকেল মুভ করে, লাইটের স্পিডের কাছাকাছি পার্টিকেল যখন মুভ করে, তখন তার ক্লাসিক্যাল মেকানিক্স ফেল করে যায়। মানে আমরা ছোটোবেলা থেকে যেগুলো শিখেছি ক্লাসিক্যাল নিউটনিয়ান মেকানিক্স ফেল করে, তখন যেটা লাগে সেটা হচ্ছে রিলেটিভিস্টিক মেকানিক্স লাগে। সেখানে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে m = m0 √ 1 - v² এখানে ভিটা হচ্ছে স্পিড অফ দ্য পার্টিকেল আর সি হচ্ছে স্পিড অফ লাইট। ওকে, এবার প্রশ্নটা ভালো করে বোঝো। যখনই কোনো পার্টিকেল লাইটের স্পিডের কাছাকাছি ভেলোসিটি নিয়ে মুভ করে, অর্থাৎ যখন আমি সাইক্লোট্রন যন্ত্রে পার্টিকেলটার ভেলোসিটি অনেক বাড়াতে বাড়াতে লাইটের ভেলোসিটির কাছাকাছি নিয়ে চলে যাব, সঙ্গে সঙ্গে একটা সমস্যা হবে। সমস্যাটা কি? সঙ্গে সঙ্গে তার মাসটা তখন আর কনস্ট্যান্ট থাকবে না, তখন মাসটা এই ফর্মুলা অনুযায়ী চেঞ্জ করতে থাকবে, অর্থাৎ বাড়তে থাকবে মাসটা। বলে তাতে কি হলো স্যার? বাড়তেই পারে। আরে তাতে কি হলো মানে? আরে ফ্রিকোয়েন্সি ফর্মুলা দেখো এখানে ভালো করে, qB/2πm। এবার যদি মাসটা ভ্যারিয়েবল হয়, মাসটা যদি বাড়তে থাকে, ফ্রিকোয়েন্সি কী হবে? চেঞ্জ হতে থাকবে না, কমতে থাকবে না? তাহলে এখানে যে ফ্রিকোয়েন্সিটা আছে μ0, এর সঙ্গে এই ফ্রিকোয়েন্সি মিলবে না। যখনই ম্যাগনেটিক রেজোনেন্স কন্ডিশন ফুলফিল হবে না, তখনই আমি কিন্তু আমার সাইক্লোট্রন কাজ করবে না। তার মানে ইলেকট্রনকে আমি অ্যাক্সেলারেট করতে পারবো না, তখন কিন্তু ইলেকট্রনের স্পিড কিন্তু আর বাড়বে না, কমে যেতে পারে। ঠিক আছে, সো এটা একটা বিশাল বড় সমস্যা যে মাসটা চেঞ্জ করলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে যাবে, ম্যাগনেটিক রেজোনেন্স কন্ডিশনটা আর থাকবে না, তখন আমরা কিন্তু এটা কাজ করতে পারবো না। বোঝা গেল? তো এই লিমিটেশনসগুলো আমাদের মধ্যে আমরা ফেস করব, এই লিমিটেশনসগুলো মোটামুটি আমার সাইক্লোট্রন যন্ত্রে আছে, আমরা এই লিমিটেশনসগুলো আমরা দেখব। আর ইউজেস ইজ এ ভেরি সিম্পল, যে কোনো টেক্সট বইতে তুমি ইউজেস মানে কী মানে সাইক্লোট্রন যন্ত্রটা কী কাজে লাগে, এটা তোমাকে যদি বলা হয় বোর্ডের কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়, যে কোনো বইতেই খুব সুন্দর করে লেখা আছে। আমি তাও বলে দিচ্ছি খুব শর্টে। 1 নম্বর হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্সে আমি একদম প্রথমে বলছিলাম না, প্রোটনকে ধাক্কা মারা হয়। প্রোটনকে কেন ধাক্কা মারা হয়? কোনো নিউক্লিয়াসকে যখন আমি নিউক্লিয়াসের স্ট্রাকচার স্টাডি করি, বা নিউক্লিয়ার রিয়াকশানের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভিন্ন প্রপার্টি স্টাডি করি, তখন নিউক্লিয়াসকে প্রোটন দিয়ে ধাক্কা মারতে হয় বা আলফা পার্টিকেল দিয়ে ধাক্কা মারতে হয়, তখন আমরা সাইক্লোট্রন ব্যবহার করি। তার মানে নিউক্লিয়ার ফিজিক্সে সাইক্লোট্রন ব্যবহার হয়, এটা গেল। সেকেন্ড হচ্ছে যে পার্টিকেলটাকে তুমি অ্যাক্সেলারেট করছো সাইক্লোট্রন দিয়ে, সেই পার্টিকেলটা হাই এনার্জি পার্টিকেল। সেই হাই এনার্জি পার্টিকেল দিয়ে কলিশন ঘটিয়ে তুমি আর একটা হাই এনার্জি পার্টিকেল তৈরি করতে পারো। ওকে, এটাও একটা কিন্তু ইউজেস। আর একটা হচ্ছে আমরা সাইক্লোট্রন যন্ত্র দিয়ে, মানে সাইক্লোট্রন যে ইনস্ট্রুমেন্ট আছে, সেই ইনস্ট্রুমেন্ট দিয়ে কিছু রেডিও আইসোটোপ তৈরি করতে পারি, মানে বোম্বিং করে নিউক্লিয়াসের সঙ্গে বোম্বিং করে রেডিও আইসোটোপ তৈরি করতে পারি। এবং রেডিও আইসোটোপ তৈরি করলে সেইগুলো আবার আমাদের চিকিৎসা ক্ষেত্রে মেডিকেল পারপাসে কাজে লাগে। কী করে তৈরি করবো? যে ওই নিউক্লিয়ার ফিশন মানে নিউক্লিয়ার রিয়াকশান ঘটায়, সোজা কথা, প্রোটনগুলোকে ধাক্কা মেরে। আর একটা যে ইম্পর্টেন্ট ইউজেস আছে সেটা হচ্ছে, ধরো আমার কাছে কোনো একটা সলিড কিছু আছে, যে কোনো একটা মেটেরিয়াল, আমি কি করতে চাইছি, এই মেটেরিয়ালটার ভিতরে কিছু আননোন আয়ন্স ঢোকাতে চাইছি। ঠিক আছে, জোর করে। এবার যে কোনো সলিড বডির মধ্যে তো আয়ন্স এরকম ছুড়লে ঢুকবে না, তখন কি করতে হয়, তাকে খুব জোরে আয়ন্স দিয়ে ধাক্কা মারতে হয়, তবে তার মধ্যে পেনিট্রেট করে। তো এবং আমি কেন করতে চাইছি এরকম, এটা কিন্তু আমাদের আমরা পরেও পড়বো, মডার্ন ফিজিক্সে গিয়ে পড়বো, যে এরকম কোনো একটা পদার্থের মধ্যে যখন আমি আয়ন্সকে ইম্পার্ট করব, ঢোকাবো, ইনজেক্ট করতে চাইছি, এই ইনজেক্ট করতে গেলে আমার সাইক্লোট্রন দিয়ে ওই চার্জ পার্টিকেলটাকে অ্যাক্সেলারেট করতে হয়। কেন ইনজেক্ট করতে চাইছি? হয়তো আমি কোনো এই যে পদার্থটা নিয়েছি তার প্রপার্টি চেঞ্জ করতে চাইছি, হতেই পারে, তখন আমার এই ইনজেকশন করার, অর্থাৎ ইনজেক্ট করার প্রয়োজন হয় বা ইম্পার্ট করার প্রয়োজন হয়। তখন কি হয়, চার্জ পার্টিকেলগুলোকে খুব জোরে ধাক্কা মারতে হয়, তখন আমার লাগবে সাইক্লোট্রন। ঠিক আছে, তো দ্যাট ইজ দ্য অল অ্যাবাউট সাইক্লোট্রন। ওকে, আশা করি বোঝা গেল। এবার আমরা যে কথাটা বলবো, আর আমি কিছু বলবো না এই ভিডিওতে, এইটা হচ্ছে সাইক্লোট্রনের যা পড়ার, যা কোশ্চেন আসার এর মধ্যে দিয়ে আসবে।
আর একটা কথা বলে দিই, সাইক্লোট্রন দিয়ে ইলেকট্রনকে কিন্তু অ্যাক্সিলারেট করা যায় না, কারণ ইলেকট্রনকে খুব হালকা এনার্জি দিলেই এনার্জি এত বেড়ে যায় সে আউট অফ স্টেপ অফ দ্য অসিলেটিং ফিল্ড হয়ে যায়, মানে ফিল্ডের সঙ্গে তার সিঙ্ক্রোনাইজেশনটা নষ্ট হয়ে যায়, ছিটকে বেরিয়ে যায়। তো সেই কারণে আমি ইলেকট্রনকে অ্যাক্সিলারেট করতে পারি না। এবার প্রশ্নটা হচ্ছে যে সাইক্লোট্রন যন্ত্রটার ওয়ার্কিং প্রিন্সিপাল কার উপর ডিপেন্ড করে? ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড একটা বারবার ইউজ করে চার্জ বারবার করে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে চার্জকে পাস করালে তার উপর বারবার ফোর্স অ্যাপ্লাই হবে, তো ভেলোসিটি বাড়তে থাকবে, আর চার্জটাকে গোল করে ঘোরাতে হবে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে। দ্যাট ইজ দ্য বেসিক আইডিয়া। আমরা পরের ভিডিওতে এর পরের অংশটা শিখবো, সেটা হচ্ছে কোনো একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যদি কোনো একটা কারেন্ট কন্ডাক্টিং ওয়্যার বা তার বা কন্ডাক্টর কোনো কিছু যদি নিয়ে যাওয়া হয়, তাহলে তার উপর লোরেন্টজ ফোর্স কত সেটা বার করবো। ওকে, দ্যাটস অল। থ্যাংক ইউ, টাটা।